ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন, ধরেন যে খিলাফা, সে খিলাফা আসলো, তাহলে কি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দিবেন? যে না, রমনায় বা বন্ধ হবে কেন? সেগুলি করতে দিবেন, সেগুলি করতে দিবেন? প্রত্যেক ধর্মাবলম্বীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, তার জানমালের নিরাপত্তার যে বিষয়গুলো আছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত, সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে? এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম। যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি, খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমরা অতিথিকে, যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানি কিনা, সেটা বলেন আপনি। আচ্ছা, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন, আপা উত্তর দিবেন। আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য, নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন, আমার হারাম হালাল জ্ঞান, আমার ঘুষ সুদ জ্ঞান, আমার অন্যায় অত্যাচার জ্ঞান, আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান, সেইটাও আমরা মানি। আমি তো দেখি বাংলাদেশে বাংলাদেশ 90 ভাগ মুসলমানের দেশ, আমি দেখি 90 ভাগ মুসলমানের মধ্যে 90 ভাগ ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয়। যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, দেন তখন আপনি মুমিন না, আমি এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তারপর আপনি সেই ভালো আমলগুলো আপনার উন্নত মুসলিম হলেন। কিন্তু প্র্যাকটিস কোনটা গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস কোনটা গুরুত্বপূর্ণ, রাইট? প্র্যাকটিস কোনটা প্রশ্নের আমি বলি, একটু শুনেন। জিজিয়া কর দিবে কিনা, জিজিয়া করটাকে স্বাভাবিকভাবে যেটা ভাবে উপস্থাপন করা হয় যে এটাকে খুব একটা জুলুম এবং অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যেই কথাটা রয়েছে। জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয়, সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স, সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম। ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না, তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে, এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিস গুলো দিবে, এটাকে আমরা সার্ভিস চার্জ বলতে পারি আসলে মূলত জিজিয়া কর। ওকে, অধ্যাপক মামুনুল্লাহ, সরি, অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে আমি একটু আসবো। আমি শুধু জানতে চাইছিলাম যে জাকাত যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তি থাকলে সেই নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তির উপর ভিত্তি করে জাকাত দেওয়াটা জিজিয়া করো কি তাই? জিজিয়া কর হলো একটা চুক্তির ভিত্তিতে এবং যৌক্তিক পরিমাণে, মানে একটা লোক পক্ষ থেকে নির্ধারণ করা হয় যে মাথা পিছু সবার জন্য কতটুকু সামর্থ্য থাকলে কতটুকু দিবে, এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে, এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যদি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয়, জিজিয়া কর নেওয়া হয়, তাহলে সেই আইন বলবৎ করা যাবে না। ইসলামিক স্পষ্ট বিধান রয়েছে। ইসলামের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মুসলিমদের সাথে সেরকম একটা চুক্তি করা, আমরা এই প্রশ্নের উত্তর আপনার পরে আসছি, যে অমুসলিমের কাছে একটা চুক্তি ঠিক করা, নাকি হচ্ছে যে চুরি ডাকাতি ঘুষ সুদ, বিগত সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আছে, আমরা ব্যাংক লুট সেগুলি, তারপর হচ্ছে যে কোনো অন্যায়ের কাছে মাথা স্বীকার করা, দুর্নীতি করা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনার কাছ থেকে শুনবো। আপনারা কেন এগুলির থেকে ওগুলি সামনে আনেন কিন্তু বেশি একটা গুরুত্ব আমরা দেই না কেন, সেটাও আমরা আপনার কাছ থেকে শুনবো। অধ্যাপক তাসনিম সিরাজ বাবু, জনাব মামুনুল্লাহ কিন্তু একদম স্পেসিফিকলি বললেন যে তারা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার, তাদেরকে দেখলে যখন বোঝা যায় যে তারা এক ধরনের সিম্বলের মধ্যে আছেন, সেটা টুপি দাড়ি, এবং যখন তাদেরকে বোঝা যাচ্ছে তারা যখন ইসলামের হয়ে রাজনীতির কথা বলছেন, তাদেরকে শুধু উনি এই শব্দটা বলছেন যে তারাই নিজেদেরকে সংখ্যালঘু মনে করছেন কারণ তাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে না, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকার দেওয়া হচ্ছে না, বিশ্ববিদ্যালয়গুলি বলছে না, সাংবাদিকরা অ্যাড্রেস করছে না। আপনার কি মনে হয়? আপনার মত শুনবো, কিন্তু আমরা একটা দর্শক জরিপের কথা আপনাকে একটু শোনাই, যে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, জুলাই আন্দোলনকারীদের এই অবস্থান সমর্থন করেন কিনা। শতকরা 68% এই অবস্থান সমর্থন করেছেন আমাদের দর্শকদের মধ্যে, শতকরা 32% সমর্থন করেন নাই। আমাদেরকে ভোট দিয়েছেন 62,000 ভোটার। আপা আপনার কাছে একটু আসি, উনি একদম স্পেসিফিক প্রশ্ন করেছেন যে যাদের দাড়ি টুপি আছে, যারা ইসলামী আকীদা মানছেন সংস্কৃতিগতভাবে, তাদেরকে স্পেস কম দেওয়া হচ্ছে, যার জন্য নিজেকে সংখ্যালঘু বলছেন। আপনার মতামত একটু শুনতে চাই। যাক, শেষ পর্যন্ত ফ্লোরটা পেলাম। আমি তো ভেবেছি আমি না কথা বলার সুযোগই পাবো না। আমি শুরু থেকে শুরু করি। প্র্যাকটিসিং মুসলিম উনি বলেছেন, ওনাকে উনি আইডেন্টিফাই করেছেন, আমিও আমাকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আইডেন্টিফাই করি। আমাদের দেশে
উনি পোশাকের রেফারেন্স দিয়েছেন। আমাদের দেশে আমি এরকম অনেক তথাকথিত ধর্মীয় লোককে চিনি, তারা শুধু দাড়ি টুপি না, তারা আরব দেশের যে পোশাকটা যেটা ওই আবহাওয়ার জন্য মানানসই, ওনারা বাংলাদেশে পড়েন দেখানোর জন্য যে ওনারা কত ভারী। এরকম প্রচুর লোককে আমি চিনি যে তারা সারা জীবনে বেতন পেলে যে টাকা হতো, মনে করেন যে সারা জীবনে উনি বেতন পেতেন হয়তো 3 কোটি টাকা, উনি 6 কোটি টাকার বাড়ি কিনে ফেলেছেন। এবং এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো। সো পোশাকে আশাকে আলোচনায় নাই গেলাম, আমার মনে হয় সেটাই সেফার। আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সম্পর্কে যে মন্তব্যগুলি করেছেন, আমার মনে হয় উনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি বা যাওয়ার সুযোগ হয়নি, তাই উনি সেটা জানেন না। খালেদ সাহেব যে ভাষা ডিপার্টমেন্টগুলির কথা বললেন, সেটার সাথে পার্সিয়ানও আছে, ফার্সির কথা বলেছিলেন, জি। আর পার্সিয়ান আছে, কিন্তু ওদিকে আবার সংস্কৃত ডিপার্টমেন্ট আছে। তো আমরা কিন্তু, হ্যাঁ, যদি বলবেন যে এইদিকে 5টা আছে ওদিকে একটা কেন, ওদের এই একটা নিয়ে পালিয়ান সংস্কৃত পাচ্ছে, আর তো ভাষা পাচ্ছি না, বাট আমরা অন্যান্য এশিয়ান মানে অন্যান্য ভাষা শিখাচ্ছি, উর্দু শিখাচ্ছি, জাপানিজ শিখাচ্ছি। তো আমার মনে হয় কি এই ধরনের সুইপিং কমেন্ট না করাই ভালো। আমি যেটা সম্পর্কে জানি না, আমি সেটা নিয়ে এত জোর দিয়ে আমি কথা বলবো না। আর কিছু হারিয়ে যায়। কিন্তু আপা এই প্রশ্নটা তো আপা একটু প্রশ্নটা করি, সরি আপা, আপনি বলেছিলেন যে আপনাকে ইন্টারাপ্ট না করতে, কিন্তু এই প্রশ্নটা করি, আপনি কি এটা দেখতে পান না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একটা জায়গার তো একটা মানে টোন থাকে, তাই না? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসছেন তাদের মধ্যে কতজনকে আমরা জনাব মামুনুল হকের মতো পোশাক আশাক পরতে দেখি? তাদের মধ্যে অনেকেও এই প্র্যাকটিসটা করতে চাইলেও যে তারা অনেকে করতে পারছেন না, সেইটাও কি একটা স্টিগমা তাদের উপর চাপানোর চেষ্টা করা হইতেছে কিনা? মানে যারা ধরেন দাড়ি রাখতে চান, টুপি পরতে চান, পাঞ্জাবি পায়জামা পরতে চান, লম্বা ঢোলা আলখাল্লা জব্বা পরতে চান, সেইটা তাদের উপর আসলে চাপানো হয় কিনা একটা স্টিগমা যে না তুমি এখানে ফিট ইন করো? এটা না কোনো ইনস্টিটিউশনাল ডিসিশন না, এটা হচ্ছে শিক্ষক টু শিক্ষক ভ্যারি করে। যেমন কিছুদিন আগে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির একজন শিক্ষকের সম্পর্কে অভিযোগ উঠেছে যে উনি পোশাক আশাক নিয়ে অনেক কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে আমার বিভাগের কথা বলতে পারি, আমি ইংরেজি বিভাগের শিক্ষক। আপনারা জানেন আমরা ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে অনেক কিছু পড়ি, আমরা মিথোলজি পড়ি, হিন্দু মিথোলজি, গ্রিক মিথোলজি, অনেক কিছুই পড়ি, কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে তো কেউ আমাকে বাধ্য করছে না। আমাদের ক্লাসগুলিতে মোটামুটি ছেলে মেয়ের রেশিও 50-50 না হলেও কাছাকাছি। তো যেসব মেয়েরা আছে, ইদানিং অনেককে দেখা যায় যারা হিজাব পরে। হিজাব পর্দা এক জিনিস না, আমি সেই বিতর্কে যেতে চাই না। আমি তাদেরকে, আমার মতো শিক্ষকেরা, আমরা হয়তো একটু লিবারেল ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষকরা, আমরা কখনোই কিন্তু এই ধরনের কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না। কারণ একজন কি পোশাক পরবে, কোন ধর্মে বিশ্বাস করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যতক্ষণ না এমন একটা পোশাক পরবে যেটাতে শালীনতার সীমা লঙ্ঘিত হয়, আমি তাকে কেন এটা বলবো? আমাদের স্টুডেন্টরা জিন্স পরে আসছে, টি শার্ট পরে আসছে, আলখেল্লা পরে আসছে, বোরখা পরে আসছে। এবং আপনারা হয়তো জানেন না, ইংরেজি বিভাগে এখন প্রচুর মাদ্রাসার ছেলে পড়ে, প্রচুর। মানে একবার আমার ক্লাসে প্রায় 40 জনের মতো স্টুডেন্ট ছিল এবং তার 30-35% ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। এবং অনেকে শুনলে আরো অবাক হবেন যে ইদানিং আমি বুঝতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে মাদ্রাসা শিক্ষা তো ইংরেজির উপর অনেক জোর দেওয়া হয়, কারণ ইংরেজি বিভাগে আসা কিন্তু চারটিখানি কথা নয়, আর অনেকের সাথে কম্পিট করে আসে। তো এতে আমি অনেক খুশি যে ওনারা শিক্ষা এবং বিশেষত ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছেন।